নমস্কার। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্বয়ংপ্রভা লাইভ ক্লাসে আজকে জানাই ছাত্রছাত্রীদের স্বাগত। আজকের আমাদের বিষয় হচ্ছে বিংশ শতকে বঙ্গের বিপ্লবী আন্দোলন। আমরা প্রত্যেকেই জানি যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম এর মধ্যে অনেকগুলি ধারা ছিল। আমরা বিশেষ করে গান্ধীজির আবির্ভাবের পরে অসহযোগ আন্দোলন এবং আরো অনেক আন্দোলনের ধারাটাকেই সাধারণভাবে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকি। কিন্তু আজকের এই বক্তৃতার মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে বিপ্লবী আন্দোলন বিংশ শতকের শুরু থেকেই একটি অত্যন্ত প্রভাবশালী আন্দোলন ছিল, যেটার ফলে ব্রিটিশরা যথারীতি নেস্তনাবুদ হয়েছিলেন। এবং এই আন্দোলন শুধু কয়েক বছরের জন্য হয়েছিল তা নয়, টানা স্বাধীনতা পাওয়া অবধি আমরা এই আন্দোলন দেখতে পাই। এবং এই আন্দোলন যে শুধু বঙ্গে হয়েছিল তাও নয়, মহারাষ্ট্র, পাঞ্জাব এবং বেঙ্গল এই তিনটে জায়গাতে ভীষণভাবে বিপ্লবী আন্দোলন দেখা দিয়েছিল। আজকে আমরা বঙ্গের বিপ্লবী আন্দোলন নিয়ে চর্চা করব। বঙ্গের বিপ্লবী আন্দোলনকে এখানে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটি হচ্ছে 1901 সাল থেকে 1910 সাল। 1901 সাল অর্থাৎ সেই সময় সিস্টার নিবেদিতা, অরবিন্দ ঘোষ এরা সকলে আস্তে আস্তে সক্রিয় হয়ে উঠছিল। 1905 সালে বঙ্গের বিভাজন হয়, বঙ্গভঙ্গ, এবং সেটার উত্তরে স্বদেশী আন্দোলন হয়। 1909 সালে আলিপুর বম কেসের একটা মামলা মিটে 8 থেকে 9 অব্দি ট্রায়ালটা হয়। 1910 সালে অরবিন্দ ঘোষ কলকাতা ছেড়ে চন্দননগর চলে যান। ওই জন্য এটাকে প্রথম ভাগ হিসেবে নিয়েছি। দ্বিতীয় ভাগ 1910 থেকে 1919, কারণ 1910-এর পরে ঢাকা অনুশীলন সমিতি ইত্যাদি এদের অ্যাক্টিভিটি চলতেই থাকে। নানান রকম জিনিস ছোট বড় কম বেশি করে কিছু না কিছু একটা ঘটতে থাকে। 1919-এর পর খানিকটা আমরা দেখতে পাই যে বিপ্লবী আন্দোলন এর একটু উপশম ঘটে। 1920, 21, 22 এই সালগুলোতে খুব বেশি বিপ্লবী আন্দোলনের নিদর্শন আমরা দেখতে পাই না। তারপরে 1920-তে গান্ধীজির যখন আবির্ভাব হয় এবং অসহযোগ আন্দোলন হয়, তখন গোটা দেশের দৃষ্টি এবং ব্রিটিশদের দৃষ্টি অসহযোগ আন্দোলন এবং গান্ধীজির নেতৃত্বে কংগ্রেসের ওপর যায়। অসহযোগ আন্দোলন উইথড্র করবার পরে, ব্যর্থ হলো বিফল হলো সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু উইথড্র করবার পরে সেটার একটা প্রতিক্রিয়া হয়। সেই প্রতিক্রিয়া রূপে আমরা জানি যে বঙ্গের চিত্তরঞ্জন দাস একটি স্বরাজ্য পার্টি আরো অনেক কিছু গঠন করেছিলেন। এই প্রতিক্রিয়াটা কয়েক বছর ধরে চলতে থাকে এবং 1920 দশকের শেষের দিকে এসে আমরা দেখতে পাচ্ছি ভগৎ সিং ইত্যাদি এই সমস্ত ঘটনা ঘটছে পাঞ্জাবে। বঙ্গে আবার 1930-এ একটি খুব গুরুত্বপূর্ণ বিপ্লবী আন্দোলন হয়, সেটা হচ্ছে চিটাগং আর্মারি রেড। হ্যাঁ, অস্ত্রাগার লুণ্ঠন, চিটাগং অস্ত্রাগার, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন 1930 সালে হয়। তারা ধরা পড়েন 1933 সালে। কিন্তু এই চিটাগং গ্রুপটা, যেটা ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, এরা মোটামুটি 41 সাল অব্দি অ্যাক্টিভ ছিল। মাস্টারদা সূর্য সেনের ফাঁসির পরেও তারা কয়েক বছর অ্যাক্টিভ ছিল। এদিকে যে দ্বিতীয় ফেজটা আমরা দেখছি, দ্বিতীয় ভাগ, সেই সময় রাসবিহারী বোস খুবই গুরুত্বপূর্ণ একজন চরিত্র বিপ্লবী হিসেবে ইমার্জ করছেন এবং উনি 1915 সালে জাপান যাচ্ছেন। উনি ফাইনালি 1924 সালে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ এস্টাবলিশ করছেন সাউথ ইস্ট এশিয়াতে, প্রতিষ্ঠা করছেন টোকিওতে সেটার হেডকোয়ার্টার। 1941 সালে উনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ কে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লীগের আন্ডারে আনছেন, কন্ট্রোলে আনছেন। এবং 43-এ কেন শেষ করলাম, 43-এ সুভাষচন্দ্রকে রাসবিহারী বোস ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির দায়িত্ব দিয়ে দিচ্ছেন, হ্যান্ড ওভার করে দিচ্ছেন। ওই জন্য 1901 থেকে 1943 এই এতগুলো বছর, 4 দশকের উপর আমরা নিলাম এবং এটাকে তিনটি ভাগে ভাগ করলাম। প্রথমে দেখি প্রমুখ বিপ্লবী। এদের মধ্যে অনেকেরই নাম আপনারা জানেন, হয়তো অনেকের নাম জানেন না, আরো অনেকে আছেন। এটা এক্সস্টিভ লিস্ট নয়, আরো অনেক বিপ্লবীরা আছেন। সিস্টার নিবেদিতা, অরবিন্দ ঘোষ, যিনি পরবর্তী জীবনে অরবিন্দ হচ্ছেন, যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তিনি পরবর্তী জীবনে সন্ন্যাস নিয়ে নিরলম্ব স্বামী হয়েছিলেন। বারীন্দ্র কুমার ঘোষ
অরবিন্দ ঘোষের নিজের ভাই, অবিনাশ চন্দ্র ভট্টাচার্য, দেবব্রত বসু, ভূপেন্দ্রনাথ দত্ত। ভূপেন্দ্রনাথ দত্ত হচ্ছেন স্বামী বিবেকানন্দ অর্থাৎ নরেন্দ্রনাথ দত্তর নিজের ভাই। দেবব্রত বসু পরবর্তী জীবনে সন্ন্যাস নিয়েছিলেন স্বামী প্রজ্ঞানন্দ রামকৃষ্ণ মিশনে। শ্রী শ্রী সারদা দেবী দীক্ষিত শিষ্য ছিলেন। উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, কানাইলাল দত্ত, উল্লাসকর দত্ত, হেমচন্দ্র দাস, এরা প্রত্যেকেই অরবিন্দ ঘোষ, বারিন ঘোষের গ্রুপের সাথে যুক্ত। তারপর আস্তে আস্তে অরবিন্দ ঘোষের পরে নেতৃত্ব চলে যায় যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যাকে আমরা বাঘা যতীন বলে চিনি, তার কাছে। ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি অবশ্যই আগের ফেজে অরবিন্দ ঘোষের নেতৃত্বে কাজ করেছেন। তারপরে রাসবিহারী বসু, শচীন্দ্রনাথ সান্যাল বেনারস অনুশীলন সমিতির প্রমুখ ছিলেন। হেমচন্দ্র কানন্দ, যদুগোপাল মুখোপাধ্যায়, সূর্য সেন, চিটাগং যেটা ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, অনন্ত সিংহ, গণেশ ঘোষ, লোকনাথ বল। এই ফেজে আমরা অনেক মহিলা বিপ্লবীও দেখতে পাই, প্রীতিলতা ওয়াডেদার, কল্পনা দত্ত, আরো অনেকে ছিলেন মহিলা বিপ্লবী। তারপর তারকেশ্বর দস্তিদার, বিনোদ দত্ত, হেমচন্দ্র দত্ত, এটা হেমচন্দ্র ঘোষ হবে। হেমচন্দ্র ঘোষ, ঢাকা মুক্তি সংঘ, বিনয় বাদল দীনেশ, এই সমস্ত বিপ্লবীদের আমরা দেখতে পাই। শরীর চর্চা ও অনুশীলন নিয়ে আলোচনা করার আগে বিপ্লবী আন্দোলনের যেটা আগের ফেজ ছিল, বিপ্লবী আন্দোলন শুরু হওয়ার আগে সেটার তো একটা প্রস্তুতি লাগে। হঠাৎ করে তো একদিন গিয়ে রিভলভার তুলে কাউকে গুলি করাও যায় না, হঠাৎ করে একদিন বোমাও বানানো যায় না, এটার একটা প্রস্তুতি লাগে। তো বিপ্লবী আন্দোলন যে বঙ্গে বিংশ শতকের শুরুতে উঠে আসতে পেরেছিল তার আগের একটা প্রস্তুতি আছে। সেই প্রস্তুতিটা ঊনবিংশ শতক থেকেই শুরু হয়ে যায়। ঊনবিংশ শতকের শেষের দিকে 60-এর দশক, 70-এর দশক, 90-এর দশকে আমরা এটার প্রস্তুতি দেখতে পাই। 1960-এর দশকে রাজনারায়ণ বসুর নেতৃত্বে, ওনার ইন্সপিরেশনে একটি প্রথম আখাড়া কলকাতায় এস্টাবলিশ করা হয়। এটি নবগোপাল মিত্র প্রতিষ্ঠা করেন শঙ্কর ঘোষ নিয়ে। আখাড়া মানে জিমনেশিয়াম, মানে হচ্ছে শরীর চর্চাকে, শরীর চর্চা করতে হবে। রাজনারায়ণ বসু খানিকটা সিক্রেট সোসাইটি মডেলেও এই যুবকদের উদ্বুদ্ধ করবার চেষ্টা করেছিলেন। রাজনারায়ণ বসুর পুত্র হচ্ছেন অরবিন্দ ঘোষ এবং বারীন্দ্র কুমার ঘোষ, এবং তার ভাইপো হচ্ছে সত্যেন্দ্রনাথ বোস। তো রাজনারায়ণ বসুর এই ফেজটা চলে যাওয়ার পর আমরা দেখি অনুশীলন সমিতির প্রতিষ্ঠা হয় কলকাতায় 1902 সালে। এই যে অনুশীলন সমিতি, অনুশীলন নামটা নেওয়া হয়েছে, এটা বঙ্কিমচন্দ্রের একটি লেখা অনুশীলন তত্ত্ব থেকে নেওয়া হয়েছে। 1902 সালে কলকাতায় ব্রাঞ্চটা এস্টাবলিশ করা হয়। সেটার সেক্রেটারি কিংবা সচিব হন সতীশচন্দ্র বসু, এবং 1905 সালে এটার ঢাকার ব্রাঞ্চটা প্রতিষ্ঠা করা হয়। সেটার সেক্রেটারি হন পুলিন বিহারী দাস, এবং ওভারঅল অনুশীলন সমিতি প্রেসিডেন্ট ছিলেন প্রমথনাথ মিত্র। ওভারঅল এই জন্য বলছি কারণ এটা একটা ওভারআর্চিং অর্গানাইজেশন ছিল, ওভারআর্চিং সংগঠন, কিন্তু এইগুলোরই নানান ব্রাঞ্চ, নানান শাখা, নানান জায়গায় আস্তে আস্তে বছরের পর বছর তৈরি হতে থাকে। তার মধ্যে মুখ্য দুটি শাখা ছিল কলকাতা এবং ঢাকা। কলকাতা অনুশীলন সমিতি এবং ঢাকা অনুশীলন সমিতি, এই দুটির উল্লেখ আমরা বারবার পাই বিপ্লবী আন্দোলনের ইতিহাসে। তার আগের একটা ঘটনা বলি, সরলা দেবীর আখাড়া, যেটা থার্ড পয়েন্ট বলেছি। সরলা দেবী হচ্ছেন সরলা দেবী ঘোষাল, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নি, রবীন্দ্রনাথের দিদির মেয়ে সরলা দেবী ঘোষাল। উনিও এই শরীর চর্চা এবং অনুশীলন আখাড়া, এই কালচার দ্বারা খুবই প্রভাবিত ছিলেন, এবং উনিও চেয়েছিলেন যে বঙ্গের যুবকরা এই বিষয়ে ট্রেনিং পাক। ওনার ফ্যামিলির, ওনার পরিবারের সুরেন্দ্রনাথ ঠাকুর ও এই সমস্ত আখাড়া প্রতিষ্ঠা করা নিয়ে ভীষণভাবে ইনভলভ ছিলেন। তো সরলা দেবী ঘোষাল 1897 সালে একটি আখাড়া তৈরি করেন। তো সেই আখাড়াটিও ছিল, কিন্তু সরলা দেবী ঘোষালের আগ্রহ বিপ্লবী আন্দোলনের দিকে ছিল না। মানে যে বন্দুক তোলা হবে, বন্দুক মারা হবে, বোমা তৈরি করা হবে, এই সমস্ত কিছুর দিকে ছিল না। উনি শুধুমাত্র চেয়েছিলেন যে
শরীর চর্চা করে বঙ্গের যুবকরা শক্তিশালী, এইটুকু। এদিকে অনুশীলন সমিতি যখন গঠন হয়ে যায় এবং ভালোভাবে চলতে আরম্ভ করে 1902 এর পর, সেই একই সময়ে অরবিন্দ ঘোষ, যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং বারীন্দ্র কুমার ঘোষের সিক্রেট সোসাইটি, এটা কোনো বিশেষ নাম ছিল না, মোটামুটি ভাবে অপারেট করতে আরম্ভ করে। এইটিকে পরে যুগান্তর গ্রুপ বলা হয়, কিন্তু এটির বিশেষ কোনো নাম ছিল না। এই ইতিহাসটাতে আমরা ঢুকবো, তার আগে একটু দেখে নিই সিস্টার নিবেদিতা কি ভূমিকা ছিল। এবং সিস্টার নিবেদিতাকে বারীন্দ্র কুমার ঘোষ অর্থাৎ অরবিন্দ ঘোষের নিজের ভাই বলছেন যে তিনি বিপ্লবী আন্দোলনের ব্যাপারে তার দাদা অর্থাৎ অরবিন্দ ঘোষের অগ্রণী ছিলেন। তার মানে হচ্ছে অরবিন্দ ঘোষ এই ফেজে বিপ্লবী আন্দোলনের নেতা ছিলেন, আনডাউটেডলি, নিঃসংশয়ে। কিন্তু তার আগে এই বিপ্লবী আন্দোলনের জন্য কাজ সিস্টার নিবেদিতা করেছেন। নিবেদিতার উল্লেখ আমরা খুব একটা বেশি পাই না বিপ্লবী আন্দোলনের ইতিহাসে। তার একটা প্রধান কারণ হচ্ছে নিবেদিতা নিজে ভীষণভাবে তথ্যগুলোকে গোপনীয় রাখবার চেষ্টা করেছিলেন, এবং তিনি যখন চিঠি লিখতেন একটা এনক্রিপ্টেড কোডেড ল্যাঙ্গুয়েজে লিখতেন। সেই ল্যাঙ্গুয়েজটি, সে ভাষাটি উদ্ধার করতে জানতেন আমাদের পণ্ডিত শঙ্করী বাবু, শঙ্করী প্রসাদ বসু। তো সেই জন্য ওনার নিজের লেখা থেকে কিংবা চিঠিপত্র দেখে খুব একটা বেশি কিছু উদ্ধার করা যেত না, কারণ ওনার চিঠিপত্র 1902 সাল থেকে ব্রিটিশ সার্ভেলেন্সে ছিল। ব্রিটিশরা ইন্টারসেপ্ট করতো ওনার চিঠি 1902-03 সাল থেকে। সুতরাং ওনাকে খুবই সাবধানে এই কাজটি করতে হতো, এবং ওনার নিজের ইনস্ট্রাকশন ছিল অন্যান্য বিপ্লবীদের, যেরকম বারীন ঘোষ, ইনি ভীষণভাবে নিবেদিতার সাথে ইন্টারঅ্যাক্ট করেছিলেন। বারীন ঘোষের স্মৃতিকথায় আমরা পাই নিবেদিতা নিজেই বারণ করতেন এইগুলো নিয়ে ভালো করে চর্চা করতেন। সেই জন্য নিবেদিতার উল্লেখ আমরা খুব একটা পাই না, কিন্তু একটু যদি তলিয়ে দেখা হয় তাহলে কিন্তু খুঁজে পাওয়া যাবে। শঙ্করী প্রসাদ বসু তার লোকমাতা নিবেদিতা বইয়ে অনেক এমন তথ্য দিয়েছেন যেগুলি এই দিকেই ইঙ্গিত করে যে সিস্টার নিবেদিতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। শঙ্করী বাবু এতদূর যান যে 1902 থেকে 1906 সাল, এই 4-5টি বছরকে বঙ্গের বিপ্লবী আন্দোলনের ইতিহাসে নিবেদিতার যুগ বলেছেন। এবার আমরা একটু নিবেদিতার ভূমিকাটি দেখে নিই। 1902 সালে স্বামী বিবেকানন্দের শরীর চলে যায় জুলাই মাসে। ঠিক তার আগে ডিসেম্বরে 1901 সালে যেটা ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল, সেটা কলকাতায় হয়েছিল। সেইখানে নিবেদিতা উপস্থিত ছিলেন, এবং সেই কংগ্রেসের অধিবেশনে তিনি নানান কংগ্রেসি এবং জাতীয়তাবাদীদের সাথে ওনার পরিচয় এবং বন্ধুত্ব হয়। তার মধ্যে অন্যতম হচ্ছেন গোখলে, মডারেট লিডার ছিলেন গোখলে। জুলাই 1902 সালে স্বামী বিবেকানন্দের দেহত্যাগের পর তার কয়েক মাসের মধ্যেই নিবেদিতা পাবলিক একটা ডিক্লারেশন জারি করেন যে তার রামকৃষ্ণ মঠ এবং মিশনের সাথে কোনো অফিসিয়াল যোগাযোগ নেই, এরকম একটি ডিক্লারেশন তিনি জারি করেন। তার কারণ হচ্ছে যে স্বামী বিবেকানন্দের এক্সপ্লিসিট ইনস্ট্রাকশন ছিল রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রতি যে তারা যাতে কোনোভাবে রাজনীতির সাথে যুক্ত না হয়। স্বামীজি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে ভীষণভাবে সাপোর্ট করেছিলেন। আমরা পরে দেখব হেমচন্দ্র ঘোষ, যিনি ঢাকা মুক্তি সংঘের প্রতিষ্ঠা করেন, তাকে স্বামীজি বলেছিলেন যে একটি পরাধীন দেশকে বিশ্বে কেউ কোনোদিন শ্রদ্ধা করবে না, আমাদের প্রথম কাজ হচ্ছে স্বাধীনতা অর্জন করা। তিনি ভীষণভাবে সাপোর্ট করেছিলেন এবং তিনি ভীষণভাবে চেয়েছিলেন যে ভারতবর্ষ স্বাধীন হোক। তিনি বলেছিলেন যে আগামী 50 বছর বাকি সমস্ত কিছু ভুলে যাও, শুধু ভারতবর্ষকে কেন্দ্র করে কাজ করে যাও। সুতরাং উনি সেটা চাইতেন, কিন্তু রামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্দেশ্য রাজনীতিতে জড়িত হওয়া ছিল। রামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্দেশ্য ছিল মানুষের যাতে আধ্যাত্মিক উন্নতি হয় এবং সমাজের সেবামূলক কাজ। এটা স্বামীজির এক্সপ্লিসিট ইনস্ট্রাকশন ছিল। তার উপরই ব্রিটিশ সরকারের কিন্তু নজরে রামকৃষ্ণ মিশন বরাবরই তাদের উপর ব্রিটিশ সার্ভেলেন্স চলেছে। এটি আমরা ব্রিটিশ সরকারি
দলিল থেকে, কাগজপত্র থেকেই দেখতে পাই, চার্লস টেগাটের রিপোর্ট এবং অন্যান্য জিনিস, যে মিশনের ওপর কিন্তু বরাবর খুব স্ট্রিক্ট অবজারভেশন রাখা হতো। অফিসিয়ালি ওই জন্য নিবেদিতা মিশনের সাথে নিজের সম্পর্ক ছেদ করলেন, কিন্তু ব্যক্তিগত স্তরে ওনার সম্পর্ক ছিল। ওনারা খোঁজ খবর নিতেন ব্যক্তিগত স্তরে, শ্রী মায়ের কাছে উনি যেতেন, এবং ব্যক্তিগত স্তরে অনেক বিপ্লবীরা আশ্রয়ও পেয়েছিলেন শ্রী মায়ের আশ্রমে, পুলিশদের থেকে পালিয়ে আশ্রয়ও পেয়েছিলেন। কিন্তু অফিসিয়ালি একটা বলা হলো যে আমাদের ওদের সাথে যোগাযোগ নেই। তো এই ডিক্লারেশনটা দিয়ে নিবেদিতা মুক্ত হয়ে গেলেন। এবারে উনি মুক্তভাবে ঘুরতে থাকলেন, গোটা দেশের উনি ভ্রমণ করলেন এবং প্রত্যেকটা জায়গায় লেকচার দিলেন এবং রিক্রুট করলেন। উনি যুবকদের রিক্রুট করতেন যারা বিপ্লবী আন্দোলনের উপযোগী, এইরকম যুবকদের উনি রিক্রুট করতেন। এইরকম সময় 1902 সালে অরবিন্দ ঘোষের সাথে ওনার দেখা হয়। 1902-3 এরকম সালে, 2 এই হবে, ওনার দেখা হয় বরোদায়। অরবিন্দ ঘোষ 1893 সালে কেমব্রিজ থেকে প্রত্যাগমন করেন, ভারতে প্রত্যাগমন করেন। দিয়ে উনি বরোদায় গায়কওয়াড় মহারাজার চাকরি গ্রহণ করেন। 1902 সালে নিবেদিতা বরোদায় গেছিলেন লেকচার দিতে এবং মহারাজাকে এই বিপ্লবী আন্দোলনের জন্য বিপ্লবী আন্দোলনের সমর্থন করতে অনুরোধ করেন। সেই সময় অরবিন্দ ঘোষের সাথে তার দেখা হয়, এবং এর আগেই নিবেদিতাও অরবিন্দ ঘোষের লেখা পড়েছে, অরবিন্দ ঘোষও নিবেদিতার লেখা পড়েছেন। ওই জন্য তাদের পূর্ব পরিচিতি ছিল লেখালেখির মাধ্যমে, এবং দুজনেই একে অন্যকে খুবই অ্যাপ্রিসিয়েট করেন। এবং নিবেদিতা অরবিন্দকে বলেন যে তার বঙ্গে ফিরে আসা উচিত, কারণ এখন বঙ্গে আস্তে আস্তে একটি আন্দোলন গড়ে উঠতে চলেছে। অরবিন্দ ঘোষ বলেন যে উনি সেই আন্দোলনের জন্য কাজ করছেন, কিন্তু নেপথ্যে, উনি এখনো সামনে আসতে পারবেন না। উনি যেহেতু মহারাজার চাকরিধীন, উনি সামনে এখন আসতে পারবেন না, কিন্তু নেপথ্যে উনি কাজ করছেন। উনি কি কাজ করছিলেন সেই আলোচনায় আমরা আসবো, তখন অরবিন্দ ঘোষ নিয়ে আলোচনা করব। তো নিবেদিতা তখন অরবিন্দ ঘোষ বলেন, কিন্তু আমার এমন কাউকে চাই যিনি বঙ্গে হালটা ধরে রাখতে পারবেন। নিবেদিতা বলেন, আপনি আমার উপর নির্ভর করতে পারেন। এর থেকে বোঝা যাচ্ছে পরিষ্কার নিবেদিতার কি ভূমিকা ছিল। বারীন্দ্র কুমার ঘোষ, যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বারীন্দ্র কুমার ঘোষ যখন প্রথম এই স্টাডি সার্কেল, একটা আখাড়া এবং রেভলিউশনারি স্টাডি সার্কেল প্রতিষ্ঠা করবেন আপার সার্কুলার রোডে, সেই স্টাডি সার্কেলে লাইব্রেরিকে নিবেদিতা প্রায় 150 খানা বই উপহার দিয়েছিলেন। কি কি বই? আইরিশ ন্যাশনাল মুভমেন্ট, হিস্ট্রি অফ ডাচ রিপাবলিক, বায়োগ্রাফি অফ মার্জিনি, গ্যারিবাল্ডি, এবং আরো অনেক বই, টডের অ্যানালস এন্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান, রামায়ণ, মহাভারত, ইউরোপীয় ইতিহাস এবং রাজনীতির বই, বোম বানানোর বই, বোমা বানানো যায় সেই রকম বই, এগুলো নিবেদিতা উপহার দিয়েছিলেন এই সিক্রেট লাইব্রেরিটিকে। নিবেদিতা নিজে তার পূর্ব জীবনে আইরিশ জাতীয় আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, অনেক কিছুই উনি জানতেন, সিক্রেট সোসাইটি অর্গানাইজেশনের অনেক কিছুই উনি জানতেন। যেরকম যখন এনারা অরবিন্দ ঘোষ এবং এরা সকলে মিলে একটা সেন্ট্রাল কাউন্সিল তৈরি করছিলেন, নিবেদিতাকে তার প্রথম কাউন্সিলের 5 জন সদস্যের মধ্যে একজন নিবেদিতা ছিলেন। পরবর্তীকালে আর উনি অফিসিয়ালি যুক্ত ছিলেন না, কারণ ওনার বক্তব্য ছিল যে এইরকম সেন্ট্রাল অর্গানাইজেশন মানে কেন্দ্রীভূত সংগঠন করলে সিক্রেট সোসাইটির কাজ কিন্তু চালানো সম্ভব নয়। তার কারণ হচ্ছে ব্রিটিশরা যদি একজনকে ধরতে পারে তাহলে তার সূত্রে কিন্তু বাকি প্রত্যেকে মারা যাবে। এই যুক্তিটি খুবই বুদ্ধিদীপ্ত যুক্তি বলেই আমাদের মনে হয়। যাই হোক, ফিরে আসছি। নিবেদিতা 1903 সালে মেদিনীপুরে একটি ভিজিট করেছিলেন। মেদিনীপুরে তখন হেমচন্দ্র কানন্দ ইত্যাদি এরা সকলে যুবকদের একজুট করে অনুশীলন করবার চেষ্টা করছিলেন, শরীর চর্চা। 1903 সালে নিবেদিতা মিদনাপুরে 5 দিনের একটি লেকচার ট্যুরে যান, এবং প্রথম দিন ওনার বক্তৃতার পরে ওনাকে একজন বলেছিল যে আপনি যেরকম বক্তৃতা দিচ্ছেন তাতে কিন্তু ছেলেমেয়েরা ভয় পেয়ে যাচ্ছে, পরের দিন হয়তো আর এতজন হবে না। তাতে নিবেদিতা বলেছিলেন, আপনি আমাকে ভয় দেখাবেন না, আমার ধর্মীতে এখনো একটি মুক্ত জাতির রক্ত বয়। আমার বক্তৃতা তাদের জন্য নয় যাদের মন ভয়কে আশ্রয় করে আছে। প্রকৃতপক্ষে পরের দিন আরো কম ছেলে মেয়ে এসেছিল, কিন্তু উনি ওনার মতন 5 দিন ওনার বক্তৃতা চালিয়ে গেছেন।
এবং শেষে একটি আখাড়া উদ্বোধন করার ছিল, সেটাও সানন্দে উদ্বোধন করেছিলেন। তলোয়ার ঘুরিয়ে, লাঠি ঘুরিয়ে সেই আখাড়ার উদ্বোধন উনি সানন্দে করেছিলেন। এটি হেমচন্দ্র কানুঙ্গের স্মৃতিকথায় আমরা পাই। এইবারে আমরা চলে আসছি অরবিন্দ ঘোষ, যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং বারীন্দ্র কুমার ঘোষের এই সিক্রেট সোসাইটিটাতে। 1901 সাল নাগাদ যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, 1901 সালের আগে যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গায়কোয়াড় আর্মিতে সেবা সার্ভিস নেন অরবিন্দ ঘোষের রেকমেন্ডেশন। তারপরে উনি যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় পাঠিয়ে দেন 1902 সালে হবে, 1-2 সালে, যে যাও ওখানে গিয়ে অনুশীলন সমিতি হচ্ছে, তুমিও সিক্রেট সোসাইটি অর্গানাইজ করবার চেষ্টা করো, তুমিও যুবকদের রিক্রুট করো। সেই সূত্রে যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ওই আপার সার্কুলার রোডের ওই লাইব্রেরিটি খোলে। এই সোসাইটি, এই গ্রুপটার কিন্তু কোনো বিশেষ নাম ছিল না। এবং পরবর্তীকালে ভূপেন্দ্রনাথ দত্ত বলেছিলেন যে বেঙ্গলে, মানে বঙ্গে তখন একটি সংগঠন অপারেটিভ ছিল, সেটা হচ্ছে অনুশীলন সমিতি। বাকি যারা যারা কাজ করছিল তারা অনুশীলন সমিতিরই সদস্য হিসেবে আলাদা আলাদা শাখা রূপে কাজ করছিল, কিন্তু মূল সংগঠন অনুশীলন সমিতি ছিল। সুতরাং এই যতীন্দ্রনাথ, বারীন্দ্র ঘোষ আর অরবিন্দর এই পার্টিকুলার গ্রুপটির কোনো বিশেষ নাম ছিল না। তো তারপরের বছর তিনি তার ভাই বারীন্দ্র কুমার ঘোষকেও পাঠান যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে সহায়তা করতে। তো সেই সময় আমরা দেখতে পাই যে বারীন্দ্র কুমার ঘোষ, বারীন ঘোষ আসবার ফলে এই অবিনাশ চন্দ্র ভট্টাচার্য, দেবব্রত বসু, ভূপেন্দ্রনাথ দত্ত, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উল্লাসকর দত্ত, হেমচন্দ্র দাস, এরা প্রত্যেকে কিন্তু যোগদান করেন। উল্লাসকর দত্ত আর হেমচন্দ্র দাস ছিলেন এই গ্রুপটার বম্ব মেকার, এরা বোমা বানাতেন। হেমচন্দ্র দাস প্যারিসে গিয়েছিলেন বোমা বানানোর ট্রেনিং নিতে। বোমা বানানোর বেশ ভালোই প্রক্রিয়া ছিল, এমনকি আমরা এটাও পড়েছি নলিনীকান্ত গুপ্তর স্মৃতিকথায় যে তিনি নিবেদিতাকে আগ্রহ করেছিলেন যে তিনি বোমা বানাতে শিখতে চান, তো আচার্য জগদীশ চন্দ্র বসুর সাথে যদি উনি কথা বলে ওনার ল্যাবরেটরিতে ঢুকতে দেন। তো নিবেদিতা আচার্য জগদীশ চন্দ্র বসুর সাথে কথা বলেছিলেন এবং জগদীশ বসু বলেছিলেন এই কাজটি প্রফুল্লচন্দ্র রায়, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ল্যাবরেটরিতে করলে ভালো হয়। আচার্য প্রফুল্লচন্দ্র রায় অর্থাৎ বেঙ্গল ফার্মাসিউটিক্যালস, বেঙ্গল কেমিক্যালস যিনি প্রতিষ্ঠা করেছেন। জগদীশ চন্দ্র বসু এবং প্রফুল্লচন্দ্র রায় দুজনেই তখন প্রেসিডেন্সি কলেজে অধ্যাপক ছিলেন। প্রফুল্লচন্দ্র রায় রাজি হন নিজের ল্যাবরেটরিকে দেওয়ার জন্য, যে সেখানে বোমা বানানোর এক্সপেরিমেন্ট হবে। ফাইনালি নলিনীকান্ত গুপ্তকে অন্য জায়গায় চলে যেতে হয়, সেটা আলাদা বিষয়। কিন্তু সেই সময়কার এই বিপ্লবী আন্দোলনের সমর্থক অনেকেই ছিলেন, এটা থেকে আমরা জানতে পারি। এবার বারীন্দ্র কুমার ঘোষ, দেবব্রত বসু, ভূপেন্দ্রনাথ দত্ত, অবিনাশ চন্দ্র ভট্টাচার্য এরা প্রত্যেকেই পড়াশোনা করছেন, মানে একদিকে কিভাবে সিক্রেট সোসাইটি তৈরি করতে হয়, নিবেদিতা তাতে সাহায্য করছেন, শরীর চর্চা করছেন, রিক্রুট করছেন, ইয়াং ভলেন্টিয়ার রিক্রুট করছেন, আরো প্রচুর ভলেন্টিয়ার ছিল, সবার নাম এখানে দেওয়া সম্ভব নয়। এইরকম ভাবে চলছে। যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সাথে বারীন ঘোষের মতামতের অমিল ছিল, তাদের একটা মতান্তর ছিল। সেই মতান্তরের ফলে এই গ্রুপটা একটু ভেঙে যায় এবং যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তারপরে চলে যান ওখান থেকে। উনি তারপরে সন্ন্যাস গ্রহণ করে নিরলম্ব স্বামী হিসেবে পরিচিত হন। ইতিমধ্যে কি হয়, 1906 সালে যুগান্তর নামক পত্রিকা এই গ্রুপটি বের করে। এই পত্রিকাটার নাম ছিল যুগান্তর, এই থেকে অনেকেই বলেন এটা হচ্ছে যুগান্তর গ্রুপ, কিন্তু গ্রুপটির নাম যুগান্তর ছিল না, পত্রিকাটির নাম যুগান্তর ছিল 1906 সালে। এবং এটির ফার্স্ট এডিটর ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত। 1907 সালে এই যুগান্তর পত্রিকায় একটি সাংঘাতিক কথা লেখা হয়। এই যে বিপ্লবী আন্দোলন, এইটার যেটা ইডিওলজি, এটার যেটা সারমর্ম, সেইটাই যুগান্তর পত্রিকা তুলে ধরে। যুগান্তর পত্রিকা ছিল এই গ্রুপটার মূল মুখপাত্র। অরবিন্দ ঘোষ বঙ্গে ফেরেন 1906 সালে। 1905-এ আমরা জানি বঙ্গভঙ্গ হয় এবং তারপরে স্বদেশী আন্দোলন শুরু হয়ে গেছে। এই স্বদেশী আন্দোলন শুরু হওয়ার ফলে
অনুশীলন সমিতির যেটা প্রকৃত চরিত্র ছিল, অনুশীলন সমিতি প্রথমে শুরু হয়েছিল শরীর চর্চার জন্য। তারা শরীর চর্চা করত, লেখাপড়া করত, ফিজিক্যাল এন্ড মরাল ট্রেনিং হতো, এবং তার সাথে সাথে তারা সেবামূলক কাজও করতেন। এমনকি অনুশীলন সমিতির সদস্যরা দাঁড়ে দাঁড়ে গিয়ে চাল ভিক্ষা করে গরিবদের মধ্যে বিতরণও করতেন, আরো অনেক সেবামূলক কাজ করতেন। কিন্তু স্বদেশী আন্দোলনের এই সময়টাতে, যেখানে গোটা বঙ্গে আন্দোলন চলছে, অনুশীলন সমিতি আস্তে আস্তে একটি রাজনৈতিক আকার ধারণ করে, এবং আস্তে আস্তে তারাই বিপ্লবী আন্দোলন এর একটা চরিত্র তাদের মধ্যে দেখা যায়, এবং বিপ্লবী আন্দোলন শুরু হয়, বিপ্লব করা হবে সেই জন্য। যুগান্তর গ্রুপ পরিষ্কার সেটার জানান দিচ্ছে তার লেখায়। 1960 সালে 9 জুন যুগান্তরে একটি লেখা বেরিয়েছিল, সেই লেখা থেকে একটু পড়ে শোনাচ্ছি। If it be lawful for an individual to use physical force for self-preservation, why should it be unlawful for a nation to do the same? If it be not a sin to commit manslaughter in order to defend oneself against thieves and dacoits, why should it be a sin to kill a few men in order that a nation may become free? War and similar things may or may not be good, but in the present state of man, he has no escape from them. When war is necessary, it is cowardice to refuse to enter upon it. যুগান্তর পত্রিকা পরিষ্কার বলে দিল যে মানুষ যদি আত্মরক্ষার জন্য অস্ত্র ধারণ করতে পারে, যুদ্ধ করতে পারে, হিংসার আশ্রয় করতে পারে, তাহলে একটি দেশ তার স্বাধীনতা লাভের জন্য কেন করতে পারে না? আত্মরক্ষার জন্য যদি অস্ত্র ধারণ করা ন্যায়সঙ্গত হয়, তাহলে নিজের দেশের স্বাধীনতা অর্জনের জন্য অস্ত্র ধারণ করা অবৈধ কেন? এই যুগান্তর পত্রিকা কিন্তু ভীষণভাবে পারসিকিউটেড হয়েছিল ব্রিটিশদের নানা আইন কানুন দ্বারা। আইন কানুন গুলোতে পরে আসছি, কিন্তু তাও এই যুগান্তর পত্রিকা ছিল মূল মুখপাত্র বিদ্রোহের মূল মুখপাত্র। সেডিশন বলতো ব্রিটিশরা, এটাকে মূল মুখপাত্র। একদিকে যুগান্তর গ্রুপ মানুষকে উদ্বুদ্ধ করছে, অন্যদিকে সিক্রেট সোসাইটির কাজ কিন্তু চলছে মানিকতলা গার্ডেন হাউসে। মানিকতলা গার্ডেন হাউসটা অরবিন্দ ঘোষ ও বারীন্দ্র ঘোষের পৈতৃক জায়গা ছিল। ওইখানে যখন আলিপুর বম্ব ট্রায়াল কেস হয়, যখন এরা ধরা পড়েন, তখন পুলিশ খুঁড়ে দেখে পেয়েছে যে মাটির নিচে বন্দুক রাখা ছিল, তারপরে একটা শেড ছিল, শেড মতন জায়গা, ওইখানে বোমা তৈরি করা হতো। তারপরে একটা আম গাছ ছিল, ওইখানে টার্গেট প্র্যাকটিস করা হতো, বন্দুক মারার টার্গেট প্র্যাকটিস করা হতো। তো এইভাবে এনারা নিজেদেরকে ট্রেন করছিলেন কিসের জন্য? বিশিষ্ট অত্যাচারী ব্রিটিশ অফিসারদের হত্যার পরিকল্পনা এবং প্রচেষ্টা এইটি করবার জন্য। ব্রিটিশ অফিসার মানে শুধু ব্রিটিশ নয়, যারা ব্রিটিশ অফিসার, ব্রিটিশ সরকারের ভারতীয় অফিসার, এবং ব্রিটিশ সরকারের সাথে যারা সহযোগিতা করছে, যারা বিপ্লবীদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, যারা বিপ্লবীদের মধ্যে থেকে বিশ্বাসঘাতকতা করছে, এদের প্রত্যেকের হত্যা করবার প্রচেষ্টা এবং পরিকল্পনা চলছিল। এটা শুধু ভয় দেখানোর জন্য নয়, যাদেরকে এরা চয়ন করেছিলেন, যেরকম অ্যান্ড্রু ফ্রেজার, ডাগলাস কিংসফোর্ড, ফুলার, লর্ড হার্ডিঞ্জ, পরবর্তীকালে রাসবিহারী বসু হার্ডিঞ্জের উপর অ্যাটেম্পট নেবেন, এরা প্রত্যেকেই বিশেষভাবে অত্যাচারী ব্রিটিশ অফিসার ছিল। এনাদেরকে খুন করা, এদের হত্যা করা মানেই হচ্ছে জনসমক্ষে এই আলোচনাটা কিংবা এই চর্চাটা আনা যে ব্রিটিশ সরকার প্রকৃতপক্ষে কতখানি অত্যাচারী ছিল। এরা কিভাবে অত্যাচার করতেন? নিরীহ মানুষদের উপর অত্যাচার করতেন, বিপ্লবীদের উপর অত্যাচার করতেন, রেড করতেন, নানান ধরনের আইন কানুন বানাতেন। আইন কানুনগুলো আমরা দেখবো, খুব অপ্রেসিভ এবং রিপ্রেসিভ আইন কানুন এনারা বানাতেন। এই জন্য এরা কুখ্যাত ছিলেন আর কি। এর মধ্যে ভারতীয় অনেকেই আছেন যারা ব্রিটিশদের সাথে সহযোগিতা করেছেন। এই অ্যান্ড্রু ফ্রেজারের গাড়ি মানে ট্রেন বোমা দিয়ে উড়িয়ে ফেলবার প্রচেষ্টা হয়েছিল একাধিকবার, তার মধ্যে একবার খড়গপুরে। এই প্রচেষ্টাটি করেছিলেন আমাদের উল্লাসকর দত্ত এবং হেমচন্দ্র দাস। একবার হেমচন্দ্র দাসের বোমা ব্যবহার করা হয়, আরেকবার উল্লাসকর দত্ত তৈরি করা বোমা ব্যবহার করা হয়। ফ্রেজার মারা যাননি, কিন্তু বিস্ফোরণ হয়েছিল। সেইটার জন্য প্রথম ব্রিটিশ সরকারের দৃষ্টি আকর্ষণ হয় যে কিছু একটা হচ্ছে, মানে
নেপথ্যে কিছু একটা ঘটছে যেটা আমাদের সতর্ক হওয়া দরকার, কিংবা আমাদের এটা নিয়ে ইনভেস্টিগেশন করা দরকার। অ্যান্ড্রু ফ্রেজারের ঘটনাটা কয়েক বছর পরে ডাগলাস কিংসফোর্ড, যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি বিশেষভাবে অত্যাচারী ম্যাজিস্ট্রেট ছিলেন, ডাগলাস কিংসফোর্ডকে হত্যা করবার প্রচেষ্টা হয় 1908 সালে। আমরা জানি ক্ষুদিরাম বসু এবং প্রফুল্লা চাকি এনারা দুজনে ধরা পড়েন। ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় ডাগলাস কিংসফোর্ডকে মারবার প্রচেষ্টায়। সেই সূত্রে ব্রিটিশরা খুব ঘোর তদন্ত করে মানিকতলা গার্ডেন হাউস রেড করেন, এবং রেড করে বোমা, পিস্তল, নানান রকম হাতিয়ার ওখান থেকে প্রাপ্ত হয়, এবং বই টই অনেক কিছু পান, এবং আস্তে আস্তে প্রত্যেককে গ্রেফতার করা হয়। অরবিন্দ ঘোষ, বারীন্দ্র কুমার ঘোষ, দেবব্রত বসু, এদের প্রত্যেককে গ্রেফতার করা হয়, এবং ব্রিটিশ ইন্টেলিজেন্স ব্যুরো মানে মোটামুটি কানেকশনটা এস্টাবলিশ করতে পারে। অ্যান্ড্রু ফ্রেজারের যেটা বিস্ফোরণ ঘটেছিল এবং কিংসফোর্ডকে মারবার যে চেষ্টা, এই দুটো একই দল করেছে। সুতরাং এটা কোনো ছোটখাটো মামুলি ঘটনা নয়, এটা একটা বিশাল বড় ঘটনা। এটা হচ্ছে রাজদ্রোহ, সিডিশন, এটা রাজদ্রোহ। এমনিতেই ব্রিটিশরা মোটামুটি নিস্তনাবুদ হয়ে গেছিল এই বিপ্লবীদের আন্দোলনের ফলে। এই কার্টুনটাতে দেখাচ্ছে লর্ড মিন্টো হচ্ছেন হারকিউলাস, যিনি হাইড্রা অফ অ্যানার্কিজম, অ্যানার্কিজম মানে ওই বিপ্লবী আন্দোলন, হাইড্রা অফ অ্যানার্কিজমকে বধ করবার চেষ্টা করছেন। এটা একটা হিন্দি পাঞ্চের একটা কার্টুন বেরিয়েছিল 1908 সালে। তার মানে বোঝা যাচ্ছে যে ব্রিটিশ সরকার কতটা নেস্তনাবুদ হয়েছিল। কারণ সাধারণ আইন এর দ্বারা এই বিপ্লবীদের কিন্তু ধরা যাবে না। কেন? সাক্ষ্য মিটিয়ে দেবে, সাক্ষ্য থাকবে না। সাধারণ আইন কি বলে যে সাক্ষ্য থাকতে হবে, এভিডেন্স থাকতে হবে, তবেই কাউকে দোষী সাব্যস্ত করা যাবে। ব্রিটিশরা জানে যে এরা দোষী, কিন্তু সাক্ষ্যের অভাবে সেটা তো প্রতিষ্ঠা করা যাবে না, শাস্তি কি করে হবে? সেই জন্য নানান রকম নতুন নিয়ম কানুন মানাতে হয়েছিল। শুরুর দিকে রেগুলেশন 3 অফ 1818, 1818 সালের একটা রেগুলেশন 3 ছিল, সেইটাকে রিইন্ট্রোডিউস করা হয়, সেটাকে রিইনভোক করা হয়, সেটাকে রিইন্ট্রোডিউস করা হয় এই বিপ্লবী আন্দোলনকে কার্ভ করার জন্য। 1818 সালের রেগুলেশন 3 কি বলে? সাক্ষ্য ছাড়া, ওয়ারেন্ট ছাড়া ইমিডিয়েটলি অ্যারেস্ট করে জেলে দেওয়া যায়, 3 দিনের মধ্যে ট্রায়াল করা যায়। এটি একটি আরবিট্রারি ল, এটা কোনো সভ্য দেশকে শোভা দেয় না, কিন্তু ব্রিটিশ সরকার এটা করতে বাধ্য হয়েছিল। এবং এটার ফলে কিন্তু ব্রিটিশ সরকারকে নিজের দেশে অনেক কথা শুনতে হয়েছিল। পার্লামেন্টে যেটা বিরোধী পক্ষ ছিল, বিরোধী দল, লেবার পার্টি, এরা প্রত্যেকে কিন্তু এই কাজের সমালোচনা করেছিল। এনারা বলেছিলেন যে আমরা একটি সভ্য জাত, আমরা জগতে লিবারালিজম আনছি, আর আমরা ভারতবর্ষে এই ধরনের একটা আরবিট্রারি ল ইন্ট্রোডিউস করছি, এটা চলতে পারে। সুতরাং ব্রিটিশ সরকারকে নিজের দেশে অনেক প্রতিক্রিয়া এবং সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল। তারপরে একটা একটা করে নতুন আইন কিংবা পুরনো আইনের রিফর্মুলেশন। 1960 সালে প্রিভেনশন অফ সেডিশিয়াস মিটিংস অ্যাক্ট, সেডিশন শব্দটা বারবার পাওয়া যাবে, রাজদ্রোহ, এরা সকল হচ্ছে রাজদ্রোহী। কেন? কারণ নিজের দেশকে বিদেশি শাসক থেকে স্বাধীন করবার চেষ্টা করেছে, তাই তারা রাজদ্রোহী। তো প্রিভেনশন অফ সেডিশিয়াস মিটিংস অ্যাক্ট 1907 সালে পাস হয়। এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্ট 1908 সালে, 1908 এর নিউজপেপারস ইনসাইটমেন্ট টু অফেন্সেস অ্যাক্ট, এইটি বিশেষ করে যুগান্তর পত্রিকাকে মাথায় রেখে করা হয়েছিল, কিন্তু তাও যুগান্তর পত্রিকা নিজেদের মতন চালিয়ে গেছিল বহু বছর, মানে কয়েক বছর। 1908 সালে ইন্ডিয়ান ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ইন্ডিয়ান প্রেস অ্যাক্ট 13 সালে ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ফাইনালি 1915 সালে ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট। এই ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট ক্র্যাডক ফর্মুলেট করেছিলেন বিশেষ করে বিপ্লবীদের মাথায় রেখে। এই সমস্ত অ্যাক্ট কিংবা আইনের দ্বারা জুরি ছাড়াই ট্রায়াল হতে পারত, 3টে জাজের বেঞ্চ ট্রায়াল করতে পারবে, জুরির প্রয়োজন নেই। তো এটা তো একটা আরবিট্রারি ল। ব্রিটেনের মতন একটি সভ্য দেশ, যারা সবসময় নানান রকম উচ্চ আদর্শের কথা বলে, তাদেরকে তো এটা শোভা দেয় না, কিন্তু তারা এটা করতে বাধ্য হয়েছিল। কারণ বিপ্লবী আন্দোলন ভারতবর্ষে এমনই একটি গুরুত্বপূর্ণ স্বাধীনতা সংগ্রামের ধারা যে ব্রিটিশ সরকারকে তারা নাড়িয়ে দিয়েছিল। আচ্ছা, আমরা ফিরে আসি আমাদের কাহিনীতে। কিংসফোর্ডকে মারবার প্রচেষ্টায়
ক্ষুদিরাম বোস, প্রফুল্ল চাকি ধরা পড়েন, ক্ষুদিরাম বোসের ফাঁসি হয়। তারপরে আরো প্রত্যেকে ধরা পড়েন। 1908 থেকে 1909 সাল অব্দি আলিপুর বম ট্রায়ালটি চলে। অরবিন্দ ঘোষ ওয়াজ অ্যাকুইটেড। চিত্তরঞ্জন দাস কেসটি লড়েছিলেন বিপ্লবীদের পক্ষে। অরবিন্দ ঘোষের সাজা হয়নি, বাকিদের কিছু কিছু কাল জেল হয়েছিল, সাক্ষ্য মিটিয়ে দেওয়া হয়েছিল। যারা সাক্ষী দিয়েছিলেন, একজন সাক্ষীকে জেলেই মেরে দেওয়া হয়, জেলেই সবার সামনে খুন করে দেওয়া হয়। ওই জন্য অরবিন্দ ঘোষের বিরুদ্ধে সাক্ষ্য প্রডিউস করা যায়নি। তারপরে যে পাবলিক প্রসিকিউটর ছিল আশুতোষ বিশ্বাস, যে এদের বিরুদ্ধে লড়ছিল, তাকেও খুন করা হয়। এইরকম ভাবে খুনোখুনি চলতে থাকে। অরবিন্দ ঘোষ 1909 সালে মুক্ত হয়ে এলেন। 1910 সালে উনি কলকাতা থেকে চন্দননগরে চলে গেলেন। চন্দননগর ছিল ফরাসিদের টেরিটরি, ফ্রেঞ্চ টেরিটরি, ওখানে ব্রিটিশ সরকারের কিছু চলবে না। তারপরে কালে উনি পন্ডিচেরিতে গিয়ে আশ্রম প্রতিষ্ঠা করেন। উনি যখন আলিপুর জেলে ছিলেন, সেন্ট্রাল জেলে ছিলেন, যখন হিয়ারিং হচ্ছিল, মোকদ্দমা চলছিল, সেই সময় উনি নিজেই লিখেছেন যে স্বামী বিবেকানন্দের স্পিরিট, আত্মা তার কাছে এসে 5 দিন 7 দিন কথা বলেছে আধ্যাত্মিক বিষয়। সেই থেকে ওনার একটা আধ্যাত্মিক শুরুতেই ছিল ওনার একটা আধ্যাত্মিক যোগ। তারপরে উনি নিজেকে পুরোপুরিভাবে আধ্যাত্মিক জীবনে সমর্পণ করেন এবং পন্ডিচেরিতে গিয়ে আশ্রম প্রতিষ্ঠা করেন এবং রাজনীতি থেকে পাবলিকলি উইথড্র করেন। এর পরের ফেজটা আমরা দেখতে পাচ্ছি। পরের ফেজের একজন গুরুত্বপূর্ণ চরিত্র অরবিন্দ ঘোষের চলে যাওয়ার পরে কিন্তু যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অর্থাৎ বাঘা যতীন এই গ্রুপের নেতা হয়ে ইমার্জ করেন। বাঘা যতীনকে পৃষ্ঠপোষকতা করেছিলেন নিবেদিতা। নিবেদিতা বাঘা যতীন, বীরেন্দ্রনাথ মুখার্জি ইত্যাদি যুবক বিপ্লবীদের বিদেশে পাঠিয়েছিলেন ট্রেনিং পাওয়ার জন্য, আরো বিদেশি বিপ্লবীদের সাথে যোগাযোগ করার জন্য। বাঘা যতীন তাদের মধ্যে অন্যতম একজন খুবই কেপেবল লিডার, কিন্তু বাঘা যতীন আমরা জানি তিনিও বিশ্বাসঘাতকতার জন্য বালাসোরে তিনি ধরা পড়েন, মারা যান। তারপরে ফেজে আমরা আলোচনা করবো রাসবিহারী বসুকে। রাসবিহারী বসু খুবই অল্প বয়স থেকে এই অনুশীলন সমিতি ইত্যাদির সাথে যুক্ত ছিলেন। উনি দেখেছিলেন, নিজের চোখে দেখেছিলেন, যোগাযোগ ছিল খুবই অল্প বয়স থেকে। 1906 সালে উনি দেহরাদুনে, যেটা উত্তরাখণ্ডের দেহরাদুন, সেইখানে চাকরি নিয়ে যান এবং সেইখানে দেহরাদুনে কিন্তু অলরেডি একটু বিপ্লবীদের সমাগম অনেক জায়গাতেই ছিল। পাঞ্জাবে ছিল, বেনারসে ছিল। এই পাঞ্জাবের বিপ্লবী এবং বঙ্গের বিপ্লবীদের একটা সমাগম স্থল হয়ে দাঁড়ায় দেহরাদুন। দেহরাদুনে টেগোর ভিলা বলে একটা বাংলো ছিল, ওইখানে রাসবিহারী বোস এবং আরো অন্যান্য একই মতাদর্শী লোকেরা, বিশেষ করে যতীন্দ্রমোহন চ্যাটার্জি, মানে যিনি পাঞ্জাবের গদার মুভমেন্টের সাথে যুক্ত ছিলেন, তিনি, তার সাথে রাসবিহারী বসুর দেখা হয়। 1906 থেকে 1910 সাল, 4 বছর এরা নিজেদের মধ্যে যোগাযোগ করে, বন্ধুত্ব স্থাপন করে, নানান রকম জিনিস পরিকল্পনা করে। 1910 সালে রাসবিহারী বসু ফুল চার্জ নিয়ে নেন যে উনি বিপ্লবী আন্দোলনটাকে এখান থেকে চালাবেন। 1910 সালে 1911 সালে ওনাকে চন্দননগরে ফিরে আসতে হয়, কারণ ওনার মায়ের শরীর খারাপ ছিল। সেই সূত্রে ওনার মতিলাল রায়ের সাথে দেখা হয়। মতিলাল রায় চন্দননগর বিপ্লবী গ্রুপটাকে, চন্দননগরের গ্রুপটাকে চালাতেন। এদের সকলেরই যোগাযোগ অরবিন্দ ঘোষের সাথেই ছিল, মূল গ্রুপটার সাথেই ছিল, কিন্তু আলাদা আলাদা শহরে তো ছোট ছোট গ্রুপের নেতৃত্বে ছিলেন। চন্দননগরের গ্রুপের নেতৃত্বে মতিলাল রায় ছিলেন। মতিলাল রায়ের সাথে এই যে রাসবিহারী বসুর দেখা হয় 1912 সালে, এটি খুব গুরুত্বপূর্ণ ঘটনা। এইবারে আস্তে আস্তে নেতৃত্বের হাল রাসবিহারী বসুর হাতে যায়। রাসবিহারী বসু ওই বোমা বানানো এবং নানান রকম কাজে অনেক যুবককে ট্রেন করে। 1912 সালে ডিসেম্বর মাসে হার্ডিঞ্জ বম কেস হয়। লর্ড হার্ডিঞ্জ, আমাদের ভাইসরয় অফ ইন্ডিয়া লর্ড হার্ডিঞ্জ, তাকে বোমা মেরে হত্যা করবার প্রচেষ্টা। রাসবিহারী বসু এবং আরো একজন ভলেন্টিয়ার, এনারা দিল্লি গিয়েছিলেন। তখন কিন্তু ক্যাপিটাল দিল্লিতে শিফট করে গেছে, দিল্লি গিয়েছিলেন। হার্ডিঞ্জের উপর বোমা মেরেছিলেন, কিন্তু ওনার মৃত্যু হয়নি, বিস্ফোরণ হয়েছিল, একটি সিপাহী মারা গেছিল। রাসবিহারী বসু পলায়ন করতে সমর্থ হন। তারপরে 1913 সালে আবার লাহোর বম কেস। লাহোর বম কেস কাকে মারবার প্রচেষ্টা? মিস্টার গর্ডন। উনি ছিলেন ভূতপূর্ব সাব ডিভিশনাল অফিসার, সিলেটে সাব ডিভিশনাল অফিসার ছিলেন একটা কাজে।
তাকে 1913 সালে লাহোর বম কেসে মারবার চেষ্টা আবার রাসবেরি বোস এবং তার ভলেন্টিয়াররা করে। 1913 সালে রাসবেরি বোস লিবার্টি বলে একটি লিফলেট বের করেন। 1914 সালে ওনার নামে ওয়ারেন্ট ইস্যু হয়। তখন তাকে আবার আন্ডার কভার হতে হয়। কিন্তু রাসবেরি বোস খুবই সার্থকভাবে নিজেকে পুলিশ থেকে এতদিন এত বছর বাঁচিয়ে 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 চলেছিলেন। উনি এতটাই বুদ্ধিমান ছিলেন যে এইদিকে উনি হার্ডিঞ্জ বম কেস, হার্ডিঞ্জকে উনি নিজেই বোমা মারতে উদ্যত হয়েছিলেন, ওইদিকে সঙ্গে সঙ্গে দেহরাদুনে ফিরে গিয়ে, ওনার চাকরিটা কিন্তু ছিল সরকারি চাকরি ছিল, দেহরাদুনে ফিরে গিয়ে একটি সরকারি অফিসারদের মিটিং ডেকে হার্ডিঞ্জের ওপর করা এই অ্যাটাকটাকে উনি কন্ডেম করেন, উনি শোক প্রকাশ করেন যে আমাদের ভাইসরয়ের উপর এইভাবে অ্যাটাক করা হচ্ছে। এই জিনিসগুলো করার ফলে ওনার উপর কিন্তু ব্রিটিশরা সন্দেহ করতে পারেনি শুরুর দিকে। উনি অত্যন্ত বুদ্ধিমান ছিলেন, তুখোড় বুদ্ধির মানুষ ছিলেন। তো এইবারে কি হয়, 1914 সালে ওনার দেখা হবে শচীন্দ্রনাথ সান্যালের সাথে। শচীন্দ্রনাথ সান্যাল অলরেডি বেনারসে অনুশীলন সমিতির নেতা ছিলেন। বেনারসের একটা গ্রুপ ছিল, বেনারস অনুশীলন সমিতি, সেটি শচীন্দ্রনাথ সান্যাল চালাতেন। 1914 সালে রাসবিহারী বসুর দেখা হবে শচীন্দ্রনাথ সান্যালের সাথে, এবং শচীন্দ্রনাথ সান্যাল ওনার হাতে তুলে দেবেন নেতৃত্বটা, যে আপনি এবার আমাদেরকে গাইড করুন, আমাদেরকে চালান। 1915 সালে রাসবিহারী বসু অমৃতসরে একটি রেভলিউশন করবার চেষ্টা করবেন, একটি বিপ্লব করবার চেষ্টা করবেন, যেটা ব্যর্থ হবে। ব্যর্থ হয়ে গিয়ে আবার উনি কারণ দুজন ধরা পড়বে, হাওড়ায় একজন ধরা পড়বে এবং আরেক জায়গায় আরেকজন ধরা পড়বে। খুব মুখ্য ভলেন্টিয়ার ধরা পড়া মানেই হচ্ছে ব্রিটিশরা তাদেরকে টর্চার করে ইনফরমেশন আদায় করার চেষ্টা। তখন সতর্ক হয়ে গেলেন এরা সকলে, এবং রাসবিহারী বসু আবার শচীন্দ্রনাথ সান্যালের উপরেই ভার দিয়ে নিজে জাপান চলে যান। 1915 সালে রাসবিহারী বসু জাপান যান এবং দীর্ঘ বহু বছর ধরে জাপানি এবং অন্যান্য সাউথ ইস্ট এশিয়া, অন্যান্য এশিয়ার যারা আছেন তাদের সাথে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের পক্ষে কাজ করবার চেষ্টা করেন। উনি একজন জাপানি ভদ্রমহিলাকে বিয়েও করেছিলেন, এবং জাপানে ভগবান সিং নামে আমাদের যে অন্য রেভলিউশনারিরা উপস্থিত ছিলেন অলরেডি, যারা বিদেশে গাদার মুভমেন্ট এটসেট্রা যারা বিদেশে ঘুরছিলেন। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রতিষ্ঠা বিদেশেই হয়, এশিয়াতে হয়, সাউথ ইস্ট এশিয়ায়। তো ভগবান সিং ইত্যাদি এদের সাথে যোগাযোগ করবেন, এবং বহু বছর ধরে উনি এশিয়ানদের মধ্যে এশিয়া ফর এশিয়ানস এইরকম একটি আন্দোলন করবার চেষ্টা করেন, যে ব্রিটিশদের সাম্রাজ্য এশিয়ার সমস্ত জায়গা থেকেই দূর করে দেওয়া উচিত, এবং সেইখানে ভারতবাসীরা যে স্থানে আছে বাকি এশিয়ার সভ্যতারাও সেই স্থানে আছে। এইভাবে উনি জাপানি এবং ভারতীয় সংগ্রামীদের একসাথে আনবার চেষ্টা করেন। 1924 সালে উনি সাউথ ইস্ট এশিয়ায় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ এর প্রতিষ্ঠা করেন। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ হচ্ছে IIL। 1924 সালে এটার হেডকোয়ার্টার টোকিওতে ছিল, এবং উনি নানান রকম ভাবে প্রচেষ্টা করছিলেন যাতে এরাও ভারতের স্বাধীনতা সংগ্রামে সাহায্য করে। তারপরে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হয়, আপনারা জানবেন হয়তো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন ঘোষণা হয় তখন আমাদের দেশে কংগ্রেসের সভাপতি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। উনি এটার পক্ষে ছিলেন না যে ভারতবর্ষ ব্রিটিশ ওয়ার এফার্টে জয়েন করুক। সুভাষ বসু বলেছিলেন এইটাই হচ্ছে সুযোগ, ব্রিটিশদের সাপোর্ট না করে এই মুহূর্তে আমাদের নিজেদের স্বাধীনতাটা নিয়ে নিতে হবে। কিন্তু এই মতামতে মহাত্মা গান্ধী এবং জওয়াহরলাল নেহরু সায় নেননি। তারা চেয়েছিলেন যে ব্রিটিশ ওয়ার এফার্টে সাহায্য করা হোক, তার বিনিময়ে ব্রিটিশরা আমাদের স্বাধীনতা দেবেন। এটা একটা ভুল চিন্তা ধারণা ছিল। যাই হোক, এবং সেই জন্য অগত্যা সুভাষ বোস দ্বিতীয়বার সভাপতি হওয়া সত্ত্বেও পদত্যাগ করলেন। তারপরে বিদেশে গিয়ে আবার জাপানিদের সাথেই অ্যালায়েন্স করবার চেষ্টা করলেন। সেটাকে নেহরু ইত্যাদি এরা প্রত্যেকেই সমালোচনা করেছিলেন, কারণ তারা অ্যালাইড পাওয়ার্সের পক্ষে। অ্যালাইড পাওয়ার্স হচ্ছে ব্রিটেন, যারা প্রোগ্রেসিভ, আর যারা অ্যাক্সিস পাওয়ার মানে টোটালিটেরিয়ান, ডিক্টেটরশিপ, স্বেচ্ছাচারী, হিটলার, মুসোলিনি, জাপান, এদের বিরুদ্ধে নেহরু নানান জায়গায় বক্তৃতা দিয়ে বেড়ান। তো এদের বিরুদ্ধে বক্তৃতা দিয়ে বেড়ান মানে জাপানের বিরুদ্ধে বক্তৃতা করছে। এইটার ফলে কি হয়,
রাসবিহারী বসু যে এত বছর ধরে জাপানে একটা কাজ করেছিলেন ভারতবর্ষের পক্ষে, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের পক্ষে, সেইটার বিরুদ্ধে কিন্তু এটা সেটার বিরুদ্ধ আচরণ হয়ে যায়। রাসবিহারী বসু তখন অনেকটাই প্রচেষ্টা করেন যাতে এই বক্তৃতাগুলোর ফলে জাপানের সাথে যেটা একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল সেটা যাতে নষ্ট না হয়ে যায়। তারপরে 1941 সালে রাসবিহারী বসু ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে আইআইএল অর্থাৎ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের নেতৃত্বের মধ্যে নিয়ে আসে 1941 সালে, এবং শেষে যখন 1943 সালে সুভাষচন্দ্র নিজে চলে আসেন তখন সুভাষচন্দ্রের হাতে আইএন এর নেতৃত্বটা উনি দিয়ে দেন। আমরা এবার আমাদের এইটা মোটামুটি আমরা 1943 সাল অব্দি দেখলাম। এবারে একটাই চরম বাকি আছে আমাদের, সেটা হচ্ছে চট্টগ্রামের যেটা ঘটনা সেইটা। মাস্টারদা সূর্য সেন। মাস্টারদা সূর্য সেন ছিলেন একজন অত্যন্ত সরল, ডাউন টু আর্থ, খুবই উচ্চ মানের মানুষ। উনি প্রথমে অসহযোগ আন্দোলনের সময় জেলা সচিব ছিলেন কংগ্রেস পার্টি, অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। তারপরে অসহযোগ আন্দোলন করে একটা বিমর্ষ হয়ে গেছিলেন, উনিও বিমর্ষ হয়েছিলেন, এবং উনি তারপরে দেখেছিলেন যে আমাদের কাছে আর উপায় নেই বিপ্লব ছাড়া, বিপ্লবই হচ্ছে একমাত্র উপায়। এই ইচ্ছা নিয়েই উনি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি আইআরএ এটির প্রতিষ্ঠা করেন। এটিকে আমরা চট্টগ্রাম গ্রুপ বলি, চিটাগাং গ্রুপ দিয়ে। এই চট্টগ্রাম গ্রুপে ওনার সাথে ছিলেন অনন্ত সিংহ, গণেশ ঘোষ, লোকনাথ বল, এনারা সকলে ছিলেন। এনারা পণ নিয়েছিলেন। দেখুন প্রত্যেকটা সিক্রেট সোসাইটিতে অনুশীলন সমিতিতে কিন্তু সদস্য হওয়ার সময় সকলে গীতার ওপর হাত রেখে পণ নিত, সেই রকম এনারা পণ নিয়েছিলেন। এবং 1930 সালের এপ্রিল মাসে ওনারা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, আসলে ওটা লুণ্ঠন ছিল না, মানে ওনারা পুরো দখলই করে নিতেন, এইটার পরিকল্পনা চরিতার্থ করবার চেষ্টা করেন এবং এনারা সফলও হন। প্রথম পার্টটা ছিল যে সমস্ত যেই কমিউনিকেশন সিস্টেম সেটাকে ভেঙে দিতে হবে, যাতে চট্টগ্রাম বাকি দেশের থেকে ডিসকানেক্টেড হয়ে যায়, যাতে ব্রিটিশরা আর্মি না পাঠাতে পারে, ব্রিটিশ সরকার যাতে জানতে না পারে। তার মানে কি, টেলিগ্রাফ ওয়্যার কাটতে হবে, রেল লাইনের কানেকশনটা কেটে দিতে হবে, টেলিফোন লাইন, এই সমস্ত কিছু, টেলিগ্রাফ ওয়্যার সমস্ত কিছু কেটে দিতে হবে। এগুলো সমস্ত কেটে দেওয়া হলো। অত্যন্ত পারদর্শিতার সাথে এই আন্দোলনটি, এই ঘটনাটি এনারা পরিকল্পনা করেছিলেন এবং এটি নির্বাহ করেছেন অত্যন্ত পারদর্শিতার সাথে। প্রত্যেকটা জিনিস ওনারা কেটে দিয়েছিলেন। তারপরে যেটা অস্ত্রাগার আছে সেখান থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে, যেটা গন্ডগোল হয়েছিল যে অস্ত্রাগারে বন্দুকটা একটা জায়গায় রাখা ছিল আর অ্যামিনিশনটা অন্য জায়গায় রাখা ছিল, সেইটা যদি না হতো তাহলে হয়তো ওইখানেই ওনারা বাজিমাত করে নিতেন। কিন্তু এইটা যেহেতু হয়েছিল সেহেতু ওনাদের ওখান থেকে পালিয়ে যেতে হয় এবং ওনারা পালিয়ে যান দূরবর্তী গ্রামে, যেখানে ছোট ছোট পাহাড় ছিল। 3 বছর ওনারা ব্রিটিশদের চোখে ফাঁকি দিয়ে, চোখে ধাঁধা লাগিয়ে এই গ্রামে গ্রামে ছদ্মবেশে ঘুরেছিলেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে কাজ করেছিলেন, দেশের মানুষদের জন্য কাজ করেছিলেন। গ্রামবাসীরাও সহায়তা করেছিল এনাদেরকে ছদ্মবেশে রাখতে, এনাদের পরিচয় গোপন রাখতে। 3 বছর, এপ্রিল 1930 থেকে 1933 অব্দি এনারা গা ঢাকা আন্ডার কভার থাকতে পেরেছিল। তারপরে 1933 সালে সূর্য সেন ধরা পড়েন এবং 1934 সালে জানুয়ারি মাসে ওনার দস্তিদার এই আইনের প্রেসিডেন্ট হয়েছিলেন কয়েক মাসের জন্য 33 সালে। উনি যখন ধরা পড়েন, ওনার অ্যারেস্টের পরেই উনি হয়েছিলেন প্রেসিডেন্ট। তারপরে তারকেশ্বর দস্তিদারেরও যখন ফাঁসি হয় তখন বিনোদ দত্ত এই আইআরএ প্রেসিডেন্ট ছিলেন 1941 সাল। অর্থাৎ এই কথাটা ভুল যে সূর্য সেনের ফাঁসির সাথে সাথে চট্টগ্রামের যে গ্রুপটা সেটা ডিসলভ হয়ে যায়, সেটা তার কোনো কাজ করে না, এই কথাটা ভুল। সূর্য সেনের গ্রেপ্তার হওয়া এবং ফাঁসির পরেও এই চট্টগ্রাম গ্রুপ 1941 সাল অব্দি, অর্থাৎ বিনোদ দত্ত যতদিন এর সভাপতি ছিলেন ততদিন অব্দি এই গ্রুপ কিন্তু কাজ করে। এবং আমরা জানি যে এই ফেজে অনেক মহিলা বিপ্লবী, প্রীতিলতা ওয়াদেদার, কল্পনা দত্ত, এরা প্রত্যেকেই আত্মবলিদান দিয়েছিলেন এবং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন।
এখানে নিচে আমি হেমচন্দ্র দত্ত লিখে ঢাকা মুক্তি সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন। ওনার স্বামী বিবেকানন্দের সাথে দেখা হয়েছিল 1902 সালে ঢাকাতে। ওনাকে স্বামীজি বলেছিলেন যে পরাধীন দেশে বিদেশে কেউ সম্মান দেয় না, সুতরাং আমার ওদের সামনে প্রথম দায়িত্ব হচ্ছে দেশকে মুক্ত করা, স্বাধীন করা। তারপর আমরা জানি বিনয় বাদল দীনেশের ঘটনাটিও 1930 সালে হয় ডালহৌসি স্কয়ারে, যে ওনারা আক্রমণটি করেন। এইবারে আমরা প্রতিক্রিয়াটাকে দেখি, মানে এটার মূল্যায়ন, এই যে বিপ্লবী আন্দোলন এটার একটা মূল্যায়ন। সাধারণভাবে আমরা দেখতে পাই যে আমাদের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস চর্চার মধ্যে আমরা কিন্তু বিপ্লবী আন্দোলনটাকে সেইভাবে ধরি না, আমরা হয়তো ভাঙা ভাঙা ভাবে ধরি। হ্যাঁ, স্বদেশী আন্দোলন, রাসবিহারী বসু তো প্র্যাকটিক্যালি পড়ানো হয় না, খানিকটা চিটাগং পড়ানো হয়, চট্টগ্রামের ঘটনাটা খানিকটা পড়ানো হয়, তাও সেটা মাস্টারদা সূর্য সেনেই শেষ হয়ে যায় এইরকম ভাবে। এবং অন্যান্য জায়গাতে মহারাষ্ট্র আর পাঞ্জাবেও এরকম ডিসপ্যারেটলি পড়ানো হয়। কিন্তু শুধু বঙ্গের এই আলোচনা থেকেই আপনারা ধরতে পারলেন যে এদের কিন্তু বাকি দেশের বাকি প্রত্যেকটা জায়গায় এবং বিদেশে যারা বিপ্লবী আন্দোলন হচ্ছিল প্রত্যেকের সাথে কিন্তু প্রত্যেকের যোগাযোগ ছিল। কারণ অরবিন্দ ঘোষ বারোডায় থাকাকালীন মহারাষ্ট্রতে যে সিক্রেট সোসাইটি তিলক প্রবর্তন করেছিলেন, চাপেকার ব্রাদার্স, যারা জেনারেল র্যান্ডকে হত্যা করবার প্রচেষ্টা করেছিলেন, এদের ঠাকুর সাহেবের দ্বারা সিক্রেট সোসাইটি কিভাবে ফর্ম করতে হয় অরবিন্দ ঘোষ তার কাছ থেকে শেখেন। মহারাষ্ট্রে যারা বিপ্লবী ছিলেন তাদের সাথেও বঙ্গের লোকেদের বিপ্লবীদের যোগাযোগ ছিল এবং মহারাষ্ট্রতেও ভালো বিপ্লব আন্দোলন হয়েছিল। পাঞ্জাবে যারা ছিলেন তাদের সাথেও যোগাযোগ ছিল। রাসবিহারী বসু যখন পাঞ্জাবে গেলেন 1915 সালে, তখন ওখানে গাদার মুভমেন্ট, যেটা বিদেশে পাঞ্জাবিরা করেছিল গাদার মুভমেন্ট, সেই গাদার মুভমেন্টের সদস্যরা তখন পাঞ্জাবে, তারা ইলেকশন লড়তে এসেছিলেন, তারা দেশকে গাদার মুভমেন্টের জন্য উদ্বুদ্ধ করতে এসেছিলেন। সুতরাং গাদার মুভমেন্টের আন্দোলনের সদস্যদের সাথে রাসবিহারী বসুর সেখানে সাক্ষাৎকার হয়। তারপরে আমরা দেখছি শচীন্দ্রনাথ সান্যাল বেনারসে অলরেডি একটা অনুশীলন সমিতি চালাচ্ছেন, সেটা কাকোরি কনস্পিরেসি কেস, যেটা হবে হিন্দুস্তান রিপাবলিকান আর্মি, ভগৎ সিং, এদের প্রত্যেকের কিন্তু যোগাযোগ ছিল। আবার দেহরাদুনেও আমরা দেখছি যে পাঞ্জাবের বিপ্লবী এবং বঙ্গের বিপ্লবীদের একটা সমাগম স্থল হচ্ছে দেহরাদুন। আর বঙ্গের পশ্চিম দিকে মিদনাপুর, বিশেষ করে মেদিনীপুরে অনেক বিপ্লবীদের জন্ম, এবং পূর্ববঙ্গে। তো মোটামুটি ভাবে অর্ধেক দেশ জুড়ে কিন্তু বিপ্লবী আন্দোলন, এবং সেটা কয়েক বছরের জন্য নয়। এই বক্তৃতায় আমরা দেখেছি টানা 1901 সাল থেকে যদি শুরু করি, 1901 সাল থেকে শুরু করে 1941 সাল অব্দি আমরা 40 বছরের একটা ইতিহাস পাচ্ছি বিপ্লবী আন্দোলন। এবং অনুশীলন সমিতির তো প্রায় প্রত্যেকেই সদস্য ছিলেন। যেই সে সময় একটু মোটামুটি ভাবে দেশের জন্য কাজ করতে চাইতো, সে কিন্তু অনুশীলন সমিতির সদস্য ছিল। এর মধ্যে ঢাকা অনুশীলন সমিতিটা নিয়ে একটু চর্চা করতে ভুলে গেছি, এটা ছোট করে বলে দিই। কলকাতার অনুশীলন সমিতি যেরকম অ্যাক্টিভ ছিল, ঢাকা অনুশীলন সমিতিও ভীষণভাবে অ্যাক্টিভ ছিল। 1908-9 সালে ব্রিটিশ সরকারকে ঢাকা অনুশীলন সমিতিকে ব্যান করতে হয়েছিল, অবৈধ ঘোষণা করতে হয়েছিল, এতখানি অ্যাক্টিভ ছিল। এই সমিতিগুলো, এই গ্রুপগুলো বেসিক্যালি কি করতো, একটা হচ্ছে এই অপ্রেসিভ, যারা অত্যাচারী ব্রিটিশ শাসক কিংবা ভারতীয় অফিসার ব্রিটিশ শাসনের কিংবা ভারতীয় বিশ্বাসঘাতক, এদেরকে হত্যা করবার পরিকল্পনা করা হতো। দ্বিতীয় হচ্ছে ড্যাকয়েটি করা হতো, ডাকাতি করা হতো। ডাকাতি, কার ডাকাতি? অস্ত্রাগার লুণ্ঠন হতো, ব্রিটিশদের অস্ত্রাগার লুণ্ঠন হতো, কিংবা কোষ লুণ্ঠন হতো, যেরকম কাকোরি রবারি কেস আমরা দেখেছি, ট্রেন থেকে ব্রিটিশ কোষাগার লুণ্ঠন করার চেষ্টা করেছে। কিন্তু কোনো নিরীহ মানুষ কিংবা নির্দোষ মানুষের নয়, কিংবা গরিব মানুষের নয়, কোষাগার লুণ্ঠন করবার চেষ্টা করতেন। তারপর এনারা সেবামূলক কাজও অনেক করেছেন। স্বদেশী সময় তো স্বদেশী সমবায়, মানে সেখানে নানান রকম হাতের কাজ শেখানো হতো, করা হতো, অনেক কিছু ছিল। সুতরাং বিপ্লবী সংগঠনের সাথে যারা পিওরলি স্বদেশী কাজ করছে তাদেরও যোগাযোগ ছিল। সেবামূলক কাজ তারা করেছেন, শরীর চর্চা, মানুষের নৈতিক বিকাশ, আধ্যাত্মিক বিকাশ, অনেক কিছু এনারা করেছেন। এবং এনারা অনেকেই কিন্তু পণ্ডিত ব্যক্তি ছিলেন। আমরা জানি অরবিন্দ ঘোষ, দেবব্রত বসু, ভূপেন্দ্রনাথ দত্ত পরে জার্মানি থেকে অ্যানথ্রোপোলজিতে পিএইচডি করেছিলেন। এরা প্রত্যেকেই অত্যন্ত পণ্ডিত ব্যক্তি ছিলেন, ভারতবর্ষের শাস্ত্র নিয়ে চর্চা করেছেন, অনেক কিছু লিখেছেন।
এবং ভগবদ গীতা মোটামুটি এদের একটা স্ট্যান্ডার্ড টেক্সট ছিল। চিটাগং গ্রুপেরও ভগবদ গীতার উপর শপথ, এরা গীতাকে সাক্ষী রেখে শপথ নিত। তো এই সমস্ত কিছু এদের বৈশিষ্ট্য ছিল। সুতরাং আমরা দেখতে পারি যে 40 বছরের ওপর ধরে বিপ্লবী আন্দোলন কোনো না কোনো রূপে কিন্তু চলতে থেকেছে। এবং এইটা বলা ভুল যে বিপ্লবী আন্দোলনের দ্বারা ব্রিটিশরা কোনোভাবেই এফেক্টেড হয়নি, এটা ভুল। যদি তারা এফেক্টেড না হতো তাহলে এতগুলো আইন বিপ্লবী আন্দোলনকে কন্ট্রোল করবার জন্য, কন্টেইন করবার জন্য, এটাকে কার্ভ করবার জন্য এতগুলো আইন পাস করতেন না। ব্রিটিশদের মোটামুটি নাকানি চোবানি অবস্থা হয়েছিল। যেটা আগে বললাম যে তারা নানা ধরনের আর্কেইক ল, 1818 সালের রেগুলেশন 3 উইদাউট ওয়ারেন্ট অ্যারেস্ট, এগুলো সভ্য সমাজে কেউ শুনেই না। এই ধরনের আর্কেইক ল প্রথমে ইনভোক করেছে, তারপরে একটার পর একটা রিপ্রেসিভ ল এদেরকে পাস করতে হচ্ছে। কেন? কারণ এটা না করে এরা বিপ্লবী আন্দোলনকে কন্ট্রোল করতে পারছেন না। অথচ বিপ্লবী আন্দোলনকে কন্ট্রোল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ হঠাৎ কোনো জায়গায় বোমা খাচ্ছে, হঠাৎ কোনো জায়গায় অফিসার ভাইসরয়ের উপর অ্যাটাক হচ্ছে, এটা তো চারটিখানি কথা নয়। ভারতবর্ষের ভাইসরয়ের প্রসেশনে গিয়ে তার উপর বোমা ছুঁড়ে চলে আসা হচ্ছে, এটা চারটিখানি কথা নয়। তো ব্রিটিশরা যথেষ্ট ভয় পেয়েছিলেন এবং তাদের প্রতিক্রিয়া যথেষ্ট হয়েছিল, এবং সেই অর্থে এই বিপ্লবী আন্দোলন কিন্তু একটি অর্থে সার্থক হয়েছিল। সেটা হচ্ছে ব্রিটিশ সরকারকে মূল থেকে নাড়িয়ে দিতে কিন্তু সার্থক হয়েছিল। এবং এই বিপ্লবী আন্দোলনের কিন্তু মানুষের সমর্থনও ছিল। যদি সেটা না থাকতো তাহলে 3 বছর ধরে চট্টগ্রামের যেটা বিপ্লবী সংগঠন, তারা 3 বছর ধরে নিজেদেরকে ছদ্মবেশে রাখতে পারতেন না, ব্রিটিশদের থেকে বাঁচিয়ে রাখতে পারতেন না। এটা থেকে বোঝা যায় যে সাধারণ মানুষের সমর্থন ছিল এই বিপ্লবী আন্দোলন। শিক্ষিত মানুষের সমর্থন ছিল। আমরা দেখছি যে জগদীশ চন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়ের মতন বৈজ্ঞানিক যারা প্রেসিডেন্সি কলেজে পড়াচ্ছেন, অধ্যাপক, এরা বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক। এনারা বলছেন যে হ্যাঁ, আমাদের ল্যাবরেটরিতে এসে বোমা বানা, আমরা খুশি হবো, আমাদের কোনো আপত্তি নেই। প্রফুল্লচন্দ্র রায় আরো অনেকভাবে সাহায্য করেছিলেন, যেহেতু উনি কেমিস্ট্রির প্রফেসর ছিলেন। সুতরাং বিপ্লবী আন্দোলন সম্বন্ধে আমাদের ধারণাগুলো যেটা সাধারণভাবে আমরা জেনে থাকি অনেকটাই অসমাপ্ত, ইনকমপ্লিট, অসম্পূর্ণ। হ্যাঁ, পুরো যদি আমরা তথ্য দেখি, এবং এদের সাহিত্যটাও খুব সমৃদ্ধ। সেই সময়কার পত্রিকাগুলো, যুগান্তর পত্রিকার কথা বলেছি, এটা ছাড়া অরবিন্দ ঘোষ আরো দুটি পত্রিকা বের করতেন, বন্দে মাতরম, কর্মযোগী। এই সমস্ত পত্রিকায় কিন্তু এদের যেটা ইডিওলজি, এদের যেটা ভাবাদর্শ, সেটা খুব সুন্দরভাবে পরিস্ফুট হয়ে উঠেছে। সুতরাং এই আন্দোলনের সার্থকতা এইটাতে নয় যে হার্ডিঞ্জের খুন হলো কি হলো না, কিংসফোর্ডের খুন হলো কি হলো না, কিন্তু ক্ষুদিরাম বসু যে একটা ফাঁসিতে চড়লেন, সেইটার তো একটা প্রভাব আছে। সেই প্রভাবটা ভারতবর্ষের মানুষের উপরও পড়েছিল। ক্ষুদিরাম বসু হচ্ছেন সব থেকে কম বয়সী যুবক যার ফাঁসি হয়েছিল। সুতরাং এইটার একটা প্রভাব ভারতবাসীদের উপরও আছে। না হলে এরকম ভাবে দলে দলে সারি সারিতে যুবকরা নিজেদের পড়াশোনা করে চাকরির দিকে না গিয়ে নিজেদের জীবনকে উৎসর্গ করে দিচ্ছেন শুধুমাত্র দেশের জন্য। এই আত্মবলিদানের যে ইতিহাস, এটার একটা নিজস্ব মাহাত্ম্য আছে। আজকে এই বলেই ক্লাসটি শেষ করতে চাই। নমস্কার।